আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস শনিবার তাদের টেলিগ্রাম চ্যানেলে গাজায় বন্দী ৪৬ জন জীবিত ও মৃত ইসরায়েলির ছবি প্রকাশ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী যখন গাজা সিটিতে তাদের আগ্রাসন জোরদার করেছে তখন এই ছবি প্রকাশ করা হলো। ছবিগুলোর ক্যাপশনে লেখা ছিল, নেতানিয়াহুর একগুঁয়েমি এবং জামিরের নতি শিকারের ফলশ্রুতিতে গাজা অভিযান শুরুর পর এটি একটি বিদায়ী ছবি। পোস্টটি শুরু হয় রন আরাদের একটি ছবি দিয়ে, যার সিরিয়াল নম্বর লেখা হয় ১। এরপর প্রতিটি ছবিতে আরাদের নাম এবং একটি নম্বর দেয়া হয়, যার মাধ্যমে বোঝানো হয় অন্য বন্দীদেরও আরাদের মতো পরিণতি হতে পারে। আরাদ ছিলেন ইসরায়েলি বিমান বাহিনীর এক কর্মকর্তা। ১৯৮৬ সালের ১৬ অক্টোবর তার বিমান দক্ষিণ লেবাননে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি নিখোঁজ হন। কয়েক দশকের চেষ্টার পরও ইসরায়েল জানতে পারেনি তার ভাগ্যে কি ঘটেছে। হামাস এক পৃথক বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বন্দীদের নিরাপত্তার জন্য সম্পূর্ণরূপে দায়ী করেছে। স্থল আগ্রাসনের ঘোষণার পর তারা নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করেন। এদিকে গাজার মানবিক সংকট আরও গভীর হচ্ছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যুর খবর দিয়েছে। আহত হয়েছেন ২০০ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে পর্যন্ত নিহত হয়েছেন ৬৫,২০৮ জন ফিলিস্তিনি। গাজা ইসরায়েলি বাহিনীর সর্বোচ্চ শক্তি প্রয়োগের মধ্যে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি দখলদার বাহিনী শনিবার জানিয়েছে, গাজা সিটির উত্তরে শেখ রাদওয়ান এলাকায় হামাসের স্নাইপারের গুলিতে তাদের এক সেনা গুরুতর আহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, বেশ কয়েকজন আহত সেনাকে সামরিক হেলিকপ্টারে করে গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয়, ৪০১তম ব্রিগেডের একজন সেনা দিনের শুরুতে ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে আহত হন এবং পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে স্থানান্তর করা হয়। ইসরায়েলি গণমাধ্যম জানায়, হেলিকপ্টারগুলো আহত সেনাদের বেইলিনসন এবং তেল হাস হোমার হাসপাতালে নিয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর চলমান অপারেশন গিডিয়ন চ্যারিয়টস ২ এর জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী অপারেশন মোজেস স্টাফ শুরু করেছে, যার লক্ষ্য গাজা সিটি দখলের চেষ্টা প্রতিহত করা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনী পুরো এলাকা প্রায় ধ্বংস করে দিয়েছে এবং লাখ লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করেছে। শুক্রবার হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস একটি ফুটেজ প্রকাশ করে, যেখানে দেখা যায় জাবালিয়া শিবিরের পশ্চিমে সাফতাবি জংশনের পূর্বে ইসরায়েলি সামরিক যানগুলোকে লক্ষ্য করে আগে থেকে পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইসগুলোর বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর মূল্যায়নের বরাতে ইসরায়েলি সংবাদপত্র ইয়দিওথ আহরনোথ জানিয়েছে, স্থল অভিযানের প্রথম দিনই একজন সেনাকে আটক করার চেষ্টা করে হামাস। তাদের মূল্যায়ন হচ্ছে, এখন সেনাদের জিম্মি করাই হামাসের অন্যতম প্রধান লক্ষ্য। ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র ব্যক্তিত্ব মোহাম্মদ আলা ফারাহ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদসের সাম্প্রতিক হুমকিকে উড়িয়ে দিয়েছেন। কাদস হুমকি দিয়েছিলেন তিনি ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি পতাকা ওড়াবেন। এক্সে আলা ফারাহ লিখেছেন, সানায় ইসরায়েলের পতাকা ওড়ানোর কথা বলার আগে তাদের উচিত প্রথমে এইলাতের অচল বন্দর পুনরায় চালু করা এবং ইয়েমেনি নৌ হামলার ভয়ে বিদেশি পতাকার আড়ালে লুকিয়ে না থেকে নিজেদের পতাকায় যাত্রা করার সাহস সঞ্চয় করা। কাদসের উদ্দেশ্যে আলা ফারাহ আরও বলেন, আপনি সানা দখল করার কথা বলছেন, অথচ আপনারা নিজেদের জাহাজ গ্যালাক্সি লিডার ও পুনরুদ্ধার করতে পারছেন না। এর আগে কাদস আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথিকে হত্যা এবং সানায় ইসরায়েলি পতাকা উত্তোলনের হুমকি দিয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্যগুলো ইয়েমেনি সামরিক অভিযানের কারণে ইসরায়েলের ক্রমবর্ধমান ক্ষতি ও উদ্বেগের বিষয় তুলে ধরছে। আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে যুক্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগর এবং বাব আল মানদেবে ইসরায়েলি এবং ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে, যা কার্যকরভাবে ইসরায়েলি বন্দরগুলোকে, বিশেষ করে এইলাত বন্দরকে অচল করে দিয়েছে। তাদের অভিযান ইসরায়েলি ভূখণ্ডতেও বিস্তৃত হয়েছে, যেখানে তারা বিমানবন্দর এবং অন্যান্য কৌশলগত স্থানে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছেন। ১৮ সেপ্টেম্বর ইয়েমেনি বাহিনী তেল আবিব, এইলাত এবং বীর আল শাবের ইসরায়েলি অবস্থানগুলোর বিরুদ্ধে ৩টি অভিযান চালায়। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী তেল আবিবের একটি সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তুতে প্যালেস্টাইন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে এবং ইসরায়েলি আকাশপথ বন্ধ করে দেয়। একই সময়ে ইউএভি ইউনিট আরও ২টি হামলা চালিয়েছে বলে জানা গেছে।
একটিতে 3টি ড্রোন ব্যবহার করে এইলাত এলাকায় এবং অন্যটিতে একটি ড্রোন দিয়ে বীর আল শাবের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল মাসাদ শনিবার বলেছেন, কাতারের উপর ইসরায়েলি দখলদারদের হামলার পেছনের বার্তা সবার কাছে স্পষ্ট। তিনি সতর্ক করে বলেন, আরব নেতারাও শেষ পর্যন্ত একই হুমকির মুখোমুখি হবেন। তিনি ফিলিস্তিন এবং এর ন্যায্য অধিকারের প্রতি ইয়েমেনের অচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। আল মাসাদ বলেন, ইসরায়েলি অপরাধের সাম্প্রতিক অধ্যায়গুলোর মধ্যে রয়েছে দোহায় হামাসের প্রতিনিধি দলকে হত্যার চেষ্টা, সেই সঙ্গে সানার আল তাহরির ও আল জাউফে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংস অপরাধ এবং হুদায়দায় আগ্রাসন। তিনি জোর দিয়ে বলেন, বহু বছর ধরে হত্যা, পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ, অবরোধ এবং ইচ্ছাকৃতভাবে ক্ষুধার্ত রাখার পর ইয়েমেন আজ তার ভূমি রক্ষায় আরও দৃঢ় ও সংকল্পবদ্ধ। আল মাসাদ ইসরায়েলি হামলার শিকার আরব দেশগুলোর প্রতি ইয়েমেনের সংহতি পুনর্ব্যক্ত করেন। তিনি সতর্ক করে বলেন, এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ইসরায়েলকে রক্ষা করার জন্য আরব রাষ্ট্রগুলোকে নয়। দোহা শীর্ষ সম্মেলন ইসরায়েলের বিরুদ্ধে শুধু নিন্দা জানিয়ে থেমে যাওয়ায় এবং বাস্তব পদক্ষেপ না নেয়ায় হতাশা প্রকাশ করেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ইব্রাহিম আকিল এবং রাদওয়ান ফোর্সের অন্য নেতাদের হত্যার প্রথম বার্ষিকীতে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম প্রতিরোধের দৃঢ়তা পুনর্ব্যক্ত করেছেন এবং ইসরায়েলের তৈরি অস্তিত্বের সংকটকে উপলব্ধি করার জন্য এই অঞ্চলের সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আঞ্চলিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি একটি অত্যন্ত বিপজ্জনক রাজনৈতিক পর্যায় সম্পর্কে সতর্ক করেন। তিনি জোর দিয়ে বলেন, একটি ঔপনিবেশিক প্রকল্প হিসেবে সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা সহ ইসরায়েল একটি পশ্চিমা ঘাঁটি হিসেবে কাজ করে চলেছে। এই কৃত্রিম সত্তাকে পশ্চিমা বিশ্বের বর্ধিতাংশ হিসেবে তৈরি করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের একটি বড় হাতিয়ার। এর উদ্দেশ্য হল এই অঞ্চলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা এবং সার্বভৌমত্বকে দমন করা। কাসেম ওয়াশিংটনের পূর্ণ সুরক্ষা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভূতপূর্ব বর্বরতা এবং বেআইনি কার্যকলাপের অভিযোগ তোলেন। হিজবুল্লাহ নেতা যুক্তি দেন যে নিষেধাজ্ঞা, মাদ্রিদ প্রক্রিয়ার মতো আলোচনা এবং আব্রাহাম অ্যাকর্ডসের মতো স্বাভাবিকীকরণ চুক্তিগুলো ওয়াশিংটন ও তেল আবিবের জন্য দ্রুত বিজয় আনতে ব্যর্থ হয়েছে। এ কারণেই গণহত্যা তাদের একমাত্র বিকল্প হয়ে উঠেছে। তিনি আরও বলেন, কাতারের উপর হামলার পর ইসরায়েলের লক্ষ্যবস্তুর পরিধি প্রসারিত হয়েছে। এখন প্রতিরোধ আন্দোলন, আঞ্চলিক সরকার, জনগণ ও গ্রেটার ইসরায়েলের পথে বাধা সৃষ্টিকারী যে কোনো ভৌগোলিক বা রাজনৈতিক শক্তি দমন করাই তাদের লক্ষ্য। তিনি ইসরায়েলি লক্ষ্যবস্তু হিসেবে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, মিশর, সিরিয়া, ইরাক, সৌদি আরব ও ইয়েমেন ও ইরানের নাম উল্লেখ করেন। কাসেম জোর দিয়ে বলেন, আঞ্চলিক ঐক্যই একমাত্র পথ, প্রতিরোধ সংগ্রাম নয়। ইসরায়েলকেই কেন্দ্রীয় হুমকি হিসেবে চিহ্নিত করতে হবে। তিনি পুনর্ব্যক্ত করেন, হিজবুল্লাহর অস্ত্র শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে, লেবানন, সৌদি আরব বা অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়। তাই আগের মতদ্বৈততা ভুলে আমাদের এক কাতারে আসতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।